নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মরণ আলিঙ্গনে। তাহলে শুরু করি। গল্পের নাম মরণ আলিঙ্গনে। মাপ করো ভাই, মাপ করো। রহমান ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে। শঙ্কর বললে, চুপ করো ভাই, চুপ করো। কেঁদে আর কী হবে বলো? এতে আমারও তো দোষ আছে। আমি নিজের কর্মফল ভোগ করছি, তুমি নিমিত্ত মাত্র। শঙ্করের কণ্ঠস্বরে অনুতাপ বা সান্ত্বনা বেশ সুস্পষ্ট আকার ধরে প্রকাশ পেল না। তার কথাগুলো কেমন ছাড়া ছাড়া, ফাঁকা ফাঁকা। রহমান কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বললে, আমার এমন করা উচিত হয়নি। হাজার হোক তুমি আমার ছেলেবেলার বন্ধু, কিন্তু তুমি যে এত বড় মহৎ তা আগে জানতাম না। শঙ্কর বললে, আমাকে যতটা মহৎ মনে করছো তা আমি মোটেও নই। তুমি আমার ছেলেবেলার বন্ধু। একসঙ্গে খেলা করে বড় হয়ে উঠেছি, একসঙ্গে স্কুলে পড়েছি, এখনও এক পাড়াতেই আমাদের বাস। তোমার প্রতি আমার তো কোনো বিদ্বেষ থাকতেই পারে না। কোনো মুসলমানের প্রতি আমার বিদ্বেষ ছিল না। কিন্তু যখন আমি শুনলাম মুসলমানরা কালীবাড়ি ভাঙতে আসছে, তখন আমি আর নিশ্চেষ্ট হয়ে থাকতে পারিনি। তুমি জানো, ঠাকুর দেবতার প্রতি খুব বেশি বিশ্বাস আর ভক্তি আমার নেই, কিন্তু যে বস্তুকে অনেক লোক শ্রদ্ধা ভক্তি করে তার অপমান সহ্য করায় মনুষ্যত্ব খর্ব হয়। আমি শুনেছি হিন্দুরা মুসলমানদের অত্যাচারের প্রতিক্রিয়া স্বরূপ অনেক মসজিদ অপবিত্র করেছে। আমি যদি তখন ভালো থাকতাম, তাহলে আমিও মুসলমানদের সঙ্গে মসজিদ রক্ষার জন্য হিন্দুর বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়াতাম। আমি তোমার সঙ্গে আমাদের পাড়ারই আখড়ায় একই ওস্তাদের কাছে লাঠি খেলা শিখেছিলাম। ওস্তাদের দেওয়া সেই লাঠি কখনো কোনো কাজে লাগেনি। এখন আমার পিতামহের ধর্মবিশ্বাসের অপমান হতে যাচ্ছে দেখে সেই লাঠি অবলম্বন করে কালীবাড়ির সামনে পাহারায় নিযুক্ত হয়েছিলাম। মুসলমানদের আক্রমণ লাঠির চোটে চারবার হটিয়ে যখন আমরা মনে করছিলাম মুসলমানরা আর আসবে না, তখন পঞ্চমবারে এলে তুমি তাদের দলের নেতা হয়ে। দুই বন্ধুতে অনেকবার মহরমের সময় আপোষে লাঠি খেলেছি। সেদিনও মনে হলো এই লাঠি খেলা দুই বন্ধুর আপোষেই হবে, কিন্তু তোমার লাঠির চোট আমার লাঠি দিয়ে ঠেকিয়েই আমি বুঝতে পারলাম তুমি বন্ধুভাবে আমাকে আক্রমণ করনি। যাই হোক, বীরে বীরে অস্ত্র শিক্ষার পরীক্ষা হচ্ছিল। হঠাৎ আমার মুখের উপর দিয়ে আগুন জ্বলে গেল। তখন বুঝলাম আমি বীরের সঙ্গে যুদ্ধ করছি না। রহমান আপনার কাপুরুষতায়, লজ্জায় ও অনুতাপে সন্তপ্ত হয়ে দুই হাতে মুখ ঢেকে কাতর স্বরে বলে উঠল, থাক ভাই সে কথা, আমাকে আর লজ্জা দিও না। শঙ্কর রহমানের কাতরতা গ্রাহ্য না করেই বলতে লাগল, আমার মুখে আগুন জ্বলে উঠতেই আমি বুঝতে পারলাম তুমি আমার মুখের উপর সালফিউরিক অ্যাসিড ঢেলে দিয়েছ। রহমান আবার কাতর স্বরে বলে উঠল, মাপ করো ভাই, আমার কসুর মাপ করো। শঙ্কর রহমানের কথা যেন শুনতেই পায়নি এমনই ভাবে বলে চলল, আমি অনুভব করলাম আমার দুটো চোখই পুড়ে গেল। সমস্ত মুখখানা চিতায় মুখাগ্নি করার মতন বিভৎস হয়ে উঠল। হয়তোবা এই আমার অন্তিম মুখাগ্নি। তখন তোমার প্রতি আমার মনে যে ভাবের উদয় হয়েছিল তাকে বন্ধুত্বের প্রীতি নাম কিছুতেই দেওয়া যায় না। রহমান আবেগ ভরে বলে উঠল, কিন্তু পরে আমার বিচারের সময় তুমি তো বন্ধুত্বের চেয়েও মহৎ ভাবের পরিচয় দিয়েছ। এবার শঙ্কর
রহমানের কথার উত্তর দিল, সেই ভাব হঠাৎ আমার মনে আসেনি। এরকম অবস্থায় অদৃষ্টের হাতে মানুষ অকস্মাৎ আত্মসমর্পণ করে হিংসাশূন্য হতে পারে না। তখন আমার মনে হয়েছিল, তোমায় হাতের কাছে পেলে নখ দিয়ে তোমার দুটো চোখ উপড়ে ছিঁড়ে তোমার মুখের চামড়া ছাড়িয়ে ফেলে দিই। রহমান কুণ্ঠিত কাতরভাবে বললে, কিন্তু শঙ্কর বলতে লাগলো, কিন্তু তখনই আমি অজ্ঞান হয়ে পড়লাম, আর আমি কিছুই করতে পারিনি। তারপর হাসপাতালের বিছানায় শুয়ে চির অন্ধকারের মধ্যে আমার যখন ধীরে ধীরে জ্ঞানোন্মেষ হলো, তখন অনেকখানি শান্তভাবে সমস্ত ব্যাপার তলিয়ে ভাববার অবসর পেলাম। তখন আমার চোখের দৃষ্টি ছিল না, তাই মানস দৃষ্টি খুলে গিয়েছিল। দেখলাম, সেই আমাদের পাড়ায় আমরা দুটি বালক ধর্ম ও আচারের পার্থক্য সত্ত্বেও কেমন পরস্পরের দিকে আকৃষ্ট হয়েছিলাম। তোমার গৌরবর্ণ সুশ্রী মুখের চারদিকে ছড়িয়ে পড়া কোঁকড়া চুল আর মিষ্টি হাসি আমাকে তোমার প্রীতির পিয়াসী করে তুলেছিল। আমাদের বাল্য থেকে যৌবনের বন্ধুত্ব প্রীতির কত কথাই মনের মধ্যে ভেসে ভেসে উঠতে লাগলো। তখন এও মনে হলো যে সেই সুদর্শন তুমি কেমন করে আমাকে এমন নির্মমভাবে চিরজীবনের জন্য কুৎসিত বিভৎস দর্শন করে ফেলতে পারলে। রহমান কুণ্ঠিত ও অনুতপ্ত স্বরে বললে, আমি তখন ভাবিনি যে তুমি বেঁচে যাবে। এরকম হয়ে থাকার চেয়ে। শঙ্কর রহমানের মুখের কথা কেড়ে নিয়ে বললে, মরে যাওয়া ঢের ভালো ছিল, কিন্তু আমি মরিনি। ক্রমে যখন পোড়া মুখ আর অন্ধ চক্ষু নিয়ে ভালো হয়ে উঠলাম, তখন এলো তোমার বিচারের পালা। আদালতের সাক্ষীর কাঠগড়ায় আমাকে দেখে তোমার হৃৎকম্প হয়েছিল নিশ্চয়ই, তোমার নিজের হাতের এই বীভৎস কীর্তি দেখে, আর আমার সাক্ষীতে তোমার দীর্ঘকালের কারাবাস সুনিশ্চিত জেনে। কিন্তু আমি হাসপাতাল থেকে ভেবে এসেছিলাম, তোমাকে আজীবন কারারুদ্ধ রেখে অথবা ফাঁসি দিয়েও আমার নষ্ট দৃষ্টি আর মুখশ্রিত ফিরে পাব না। রহমান শঙ্করের এই কথা শুনতে শুনতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল এবং ক্রন্দন বিজড়িত স্বরে বললেন, তোমার আশ্চর্য মহৎ চরিত্র, তোমার সাক্ষীতেই আমি বেঁচে গেলাম। তুমি যখন বললে তোমার চোখে অ্যাসিড পড়েছিল, তাই কে তোমায় অ্যাসিড দিয়েছিল তা তুমি দেখতে পাওনি, তখন আমার মন অনুতাপে, লজ্জায় ও কৃতজ্ঞতায় এমন পরিপূর্ণ হয়ে উঠেছিল যে আর একটু হলে আমি নিজের মুখেই দোষ কবুল করে ফেলতাম। কিন্তু আমি আমার বিহ্বল মনের চিন্তা গুছিয়ে নিয়ে কিছু বলতে পাবার আগেই ম্যাজিস্ট্রেট আমাকে প্রমাণ অভাবে মুক্তি দিয়ে দিলেন। কিন্তু তোমার মহত্বের দণ্ড বিচারকের দণ্ডের চেয়েও দুঃসহ হয়ে উঠেছে। আমি যে তোমার বন্ধুত্বের কৃতজ্ঞতা বরদাস্ত করতে পারছি নে। রহমান কাতর হয়ে ক্রন্দন করতে লাগল। শঙ্কর বললে, কেবলমাত্র বন্ধুত্বের টানেই আমি তোমাকে রেহাই দিইনি। তুমি সুন্দর সুপুরুষ, তোমার এই রূপে ভুলিয়ে তুমি একটি হিন্দুর বিধবাকে কুলত্যাগিনী করে নিকা করেছ। তুমি জেল থেকে কুশ্রী হয়ে ফিরে এলে তোমার সেই নবপরিণীতা প্রণয়িনী মনে ক্লেশ পাবে, এই চিন্তাও আমার মনে প্রবল হয়ে তোমাকে অব্যাহতি দিতে প্রবর্তিত করেছিল। রহমান তখনও অনুতাপে দগ্ধ হয়ে ক্রন্দন সংবরণ করতে পারেনি। শঙ্কর বলতে লাগল, যা হবার তা হয়ে গেছে, গতস্য শোচনা নাস্তি। আমি তো অন্ধ অকর্মণ্য হয়ে রইলাম, জড়পিণ্ডের মতো ঘরের কোণে পড়ে থাকব, আর কখনো তোমার চোখের সামনে পড়বার সম্ভাবনা রইল না। তুমিও আমার কথা একেবারে ভুলে যেও। রহমান আবেগ ভরা স্বরে বলে উঠল, অসম্ভব, তোমার মহত্ব আমার মনে আমরণ জাগরুক থাকবে।
শঙ্কর শুষ্ক স্বরে জোর দিয়ে বললে, না, মিথ্যা ভাবুকতা করে নিজের জীবনটাকে বিরস করে রেখো না। আজ তুমি একবার আমাকে শেষ আলিঙ্গন করে চিরবিদায় দিয়ে যাও। শঙ্করের কুৎসিত পোড়া মুখের কাছে মুখ নিয়ে তাকে আলিঙ্গন করতে হবে ভেবে রহমানের দেহ ও মন ভয়ে ও ঘৃণায় সংকুচিত হয়ে কেঁপে উঠল। শঙ্কর এতক্ষণ মুখের উপরে একটা পাতলা রঙিন রেশমের রুমাল ঢাকা দিয়ে কথা বলছিল, কিন্তু রহমান আদালতে একবার শঙ্করের মুখের যে ভয়ানক ছবি দেখেছিল তার ছাপ সে কিছুতেই নিজের মনের উপর থেকে মুছে ফেলতে পারেনি। রহমানকে নিরুত্তর দেখে শঙ্কর বললে, এখন তো রাত্রি হয়ে গেছে, ঘরে আলো জ্বলছে বোধহয়। আলোর আভাও আমি আর অনুভব করতে পারিনি। তুমি আলোটা নিভিয়ে দাও, তাহলে আমার ভীষণ মূর্তি তোমার চোখে পড়বে না। আমার কাছে আসতে তোমার ঘৃণা বা ভয় হবে না। শঙ্করের কথা শুনে শঙ্করের মূর্তির কদর্যতা আবার রহমানের মনে পড়ে গেল। সে আলো নিভিয়ে দিতে পারলে না। ভূতের মতো ভয়ঙ্কর মূর্তি শঙ্করের সঙ্গে এক ঘরে অন্ধকারে থাকতে তার গা ছমছম করছিল। তাতে আবার শঙ্কর তাকে আলিঙ্গন করতে আহ্বান করছে। শঙ্কর যদিও আলোর অস্তিত্ব অনুভব করতে পারছিল না, তথাপি আলোক নির্বাণের কোনো শব্দ শুনতে না পেয়ে সে আবার বললে, আলোটা নিভিয়েই দাও ভাই। আমি আর আগেকার মতো দর্শনযোগ্য নই। আমার চেহারা ভয়ঙ্কর রকমে বদলে গেছে। আমার সঙ্গে কোলাকুলি করতে তোমার কি ঘৃণা বা ভয় হচ্ছে? রহমান শুষ্ক কণ্ঠে বললে, না না, এই তো আমি তোমার কাছে এতক্ষণ বসে আছি। শঙ্কর মৃদুস্বরে বললে, আচ্ছা, আর একটু আমার কাছে সরে এসো। তোমার হাতটা আমার হাতে দাও। হ্যাঁ, সেই আমার বন্ধুর হাত। শঙ্কর এই কথা বলে রহমানের হাত একটু জোরে চেপে ধরলে। রহমান শঙ্করের হাতের চাপে তার বন্ধুত্বের প্রগাঢ় প্রীতি অনুভব করে অনুতপ্ত স্বরে বললে, আমি এই হাত দিয়ে আমার বন্ধুকে চিরজীবনের জন্য বিশ্রী অন্ধ করে দিয়েছি। শঙ্কর দৃঢ় মুষ্টিতে রহমানের হাত চেপে ধরে তাকে নিজের দিকে আকর্ষণ করতে করতে বললে, তোমার হাতের এই আঘাত আমার প্রাণের বন্ধুত্ব প্রীতির পরিমাণ প্রমাণ করে দিয়ে গেছে। তোমার হাত কাঁপছে। আমরা অন্ধরা চোখে না দেখেও স্পর্শ দিয়ে অনেক ভাব অনুভব করতে পারি। তোমার ভয় করছে বন্ধু? তাহলে আলোটা আমিই নিভিয়ে দিই। আলোটা আমার হাতের কাছেই আছে। শঙ্কর হাত বাড়িয়ে কেরোসিন ল্যাম্পের প্যাঁচ ঘুরিয়ে আলোটা নিভিয়ে দিল। ঘর ঘন অন্ধকারে ভরে গেল। শঙ্করের মুষ্টির মধ্যে রহমানের হাত আবার কেঁপে উঠল। ক্ষণকাল উভয়েই নীরব। শঙ্কর ধীর স্বরে বললে, ভয় নেই বন্ধু, ভয় নেই। আমি তোমাকে বেশিক্ষণ ধরে রাখব না। তুমি আমাকে একবার আলিঙ্গন করে চিরবিদায় দিয়ে যাও। ঘরটা বোধহয় এখন অন্ধকার হয়ে গেছে। এখনও আমার অন্ধের অনুভব শক্তি সম্পূর্ণ বিকশিত হয়ে ওঠেনি। কিছুদিন সময় লাগবে। আমি যেন ছোট শিশুর মতো পৃথিবীর সঙ্গে নূতন পরিচয় স্থাপন করেছি। রহমানকে নীরব থাকতে দেখে শঙ্কর স্বপ্নাবিষ্টের মতো বলতে লাগল, তুমি যে দয়া করে আমার সঙ্গে দেখা করতে এসেছ, তাতে যে কি সুখী হয়েছি তা বলে বোঝাতে পারবো না। তোমায় যখন ডেকে পাঠিয়েছিলাম তখন ভয় হয়েছিল তুমি হয়তো আসবে না, কিন্তু তোমাকে একবার বুকে চেপে ধরবার জন্যে আমার প্রাণটা ছটফট করছিল। আমাদের এতকালের বন্ধুত্ব কি এত সহজে ভুলবার? কিন্তু তোমাকে ডেকে এনে আমি ভালো করিনি। রহমান বিব্রত হয়ে প্রতিবাদের স্বরে ক্ষীণভাবে বললে,
না না। অন্ধকারের মধ্যে শঙ্করের মুখের উপর দিয়ে হাসি খেলে গেল। সে বললে, অস্বীকার করা অনর্থক। আমার মুখ যে আর মানুষের মুখ নেই তা আমি বুঝতে পারি। আমার বন্ধু তুমি, তুমিও আমার এই বিভীষিকা মূর্তি দেখে ভয়ে কাঁপছ। আমার এই বিভীষিকা মূর্তি ভূতের ভয়ের মতো তোমাকে অনেক দিন পেয়ে থেকে পীড়া দেবে, এই সম্ভাবনাতেই আমার কষ্ট হচ্ছে। যাক, আমার কথা আর না তোলাই ভালো। আমার কাছে অন্ধকারে বসে থাকার দুঃখ চটপট চুকিয়ে ফেলো। শঙ্কর রহমানের হাত ধরে নিজের দিকে আকর্ষণ করলে। রহমান আবার কেঁপে উঠল। শঙ্কর বলে উঠল, ভয়ে কাঁপছ দোস্ত? শঙ্করের কথার মধ্যে ঈষৎ বিদ্রূপ ধ্বনিত হয়ে গেল। রহমান তাড়াতাড়িতে বললে, না না, আজকে আমার কেমন একটু জ্বর জ্বর ভাব হয়েছে। শঙ্কর রহমানকে হাত ধরে এক টান দিয়ে নিজের বুকের উপরে এনে ফেললে। রহমানের সর্বাঙ্গ কেঁপে উঠল, কিন্তু সে নিজের কৃতকর্মের গ্লানিতে শঙ্করের প্রতি ঘৃণা ও ভয়ের ভাব ডুবিয়ে দিয়ে তার মুক্ত হাত দিয়ে শঙ্করকে শ্রদ্ধাপূর্ণ প্রীতির সহিত বেষ্টন করে ধরলে। কিন্তু যেই তার মনে হলো যে শঙ্করের পোড়া মুখ তার মুখের অত্যন্ত নিকটে এসেছে, অমনি সে ভয়ে ও ঘৃণায় আবার কম্পিত হয়ে উঠল। শঙ্কর রহমানকে খুব জোরে জড়িয়ে ধরলে। রহমান বলিষ্ঠ হলেও শঙ্করের আলিঙ্গনে নিপীড়িত হয়ে শ্বাসরুদ্ধ স্বরে বললে, দোস্ত, হাড়গোড় গুড়িয়ে যাবে যে, এ যেন ধৃতরাষ্ট্রের লৌহ ভীম আলিঙ্গন। শঙ্কর বললে, দেখছ তো আমি তোমার চেয়ে ঢের বলবান। সেদিন হঠাৎ তুমি বেকায়দায় অ্যাসিড ঢেলে দিয়ে আমাকে কাবু করেছিলে। রহমান শঙ্করের আলিঙ্গন পাশ থেকে নিজেকে মুক্ত করবার জন্য চেষ্টা করলে। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। শঙ্কর বিদ্রূপ ভরা স্বরে বললে, তোমাকে একবার বুকের কাছে যখন পেয়েছি দোস্ত, তখন তোমাকে কি সহজেই ছেড়ে দেব? শঙ্কর রহমানের যে হাতটা আগে থাকতে চেপে ধরেছিল সেটাকে বগল দাবা করে চেপে ধরে তার অপর হাতটা সেই হাত দিয়ে আবার চেপে ধরলে এবং তার অপর মুক্ত হস্ত পকেটের মধ্যে প্রবেশ করিয়ে একটা কাচের শিশি বার করে আনলে। শিশির কাচের ছিপি দাঁত দিয়ে খুলে ছিপিটা মাটিতে ফেলে দিলে। কাচের ছিপিটা মাটিতে ঠং করে পড়ে দুখণ্ড হয়ে গেল। শিশি খোলার ও ছিপি ভাঙার শব্দ শুনে রহমান চমকে উঠল এবং চঞ্চল হয়ে শঙ্করের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতে লাগল। শঙ্কর প্রশান্ত নিরুদ্বিগ্নভাবে, চমকো না দোস্ত, ছটফট করো না, শিশিতে অন্য কিছু নেই, তোমার সেই সালফিউরিক অ্যাসিডই একটুখানি, বন্ধুত্বের উপহার বলে সংগ্রহ করে রেখেছি। বাল্যবন্ধু আমরা, দুজনের চেহারা হুবহু একরকম হয়ে যাবে। কাঁপছ? ভয় কি? অল্প খানিকক্ষণ জ্বালা করবে, তারপর মুখের এক পর্দা চামড়া উঠে গেলে আর চোখ দুটো গলে গেলে তোমার আমার সমান দশা হয়ে যাবে। রহমান ভয়ে মৃতপ্রায় হয়ে ছটফট করতে করতে শঙ্করকে মিনতি করে কি বলতে গেল। রহমানের কণ্ঠ থেকে অস্ফুট স্বর শুনতে পেয়েই শঙ্কর দৃঢ় স্বরে হুকুম করলে, খবরদার, মুখ বুজে থাকো, তোমাকে আমি একেবারে মেরে ফেলতে চাইনে। মৃত্যু হলে তুমি তো বেঁচে যাবে, এত সহজেই তোমার অব্যাহতি দেব মনে করেছ? শঙ্কর রহমানকে বাঁ হাতের কনুইয়ের ভাঁজের মধ্যে দৃঢ়ভাবে চেপে ধরে বাঁ হাতের আঙুল দিয়ে তার মুখ চেপে ধরলে এবং ডান হাত দিয়ে শিশি ধরে রহমানের কপালে, চোখে ও গালের উপর আস্তে আস্তে অ্যাসিড ঢেলে দিল। সেই অ্যাসিডের ধারা গড়িয়ে এসে তার নিজের হাতেও লাগল। তথাপি সে মুক্তিপ্রয়াসী রহমানকে চেপে ধরে রেখে স্থির স্বরে বললে, আর একটু সবুর করো, বড় জ্বালা করছে না? অ্যাসিড গায়ে পড়লে এইরকম একটু জ্বালা করে। পশুর মতো আমাকে কামড়াচ্ছ, তাতে আর আমার এমন বেশি কি লাগবে বন্ধু? তুমি কি মনে করেছ
তোমাকে জখম করে জেল খাটবার জন্য আমি বেঁচে থাকব? শঙ্কর এই কথা বলতে বলতেই শিশির অবশিষ্ট অ্যাসিড মুখ হাঁ করে নিজের গলায় ঢেলে দিলে। যন্ত্রণায় উন্মত্ত প্রায় রহমান প্রাণপণ বলে শঙ্করের কবল থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতেই শঙ্করের প্রাণহীন দেহের ভারে সে চৌকির উপর থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল এবং দারুণ যন্ত্রণায় মূর্ছিত হয়ে পড়ল। তখন রহমানের মুখখানা সদ্য ছাল ছাড়ানো রক্তাক্ত একডালা মাংসপিণ্ড হয়ে গেছে। রহমানের যখন চেতনা ফিরে এলো তখন সকাল। সে অনুভব করলে শঙ্করের প্রাণহীন আড়ষ্ট দেহ তাকে তখনও মরণ আলিঙ্গনে চেপে ধরে পড়ে আছে। সে নিজেকে মরার কঠিন আলিঙ্গন থেকে মুক্ত করবার অনেক চেষ্টা করলে, কিন্তু মরার বাহুবন্ধন ছাড়াতে না পেরে ভয়ে সে আবার মূর্ছিত হয়ে পড়ল। এতক্ষণ শুনলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মরণ আলিঙ্গনে। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।